মোস্ট ওয়েলকাম অল মাই ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা অবশ্যই জানো আমরা জুডিশিয়ারি সিস্টেমের উপরে ক্লাস শুরু করেছি, যেগুলো তোমাদের আপকামিং ত্রিপুরা হাইকোর্ট, ত্রিপুরা ইউনিভার্সিটি, জিআরবিটি2, টিপিএসসি, এসএসসি, রেলওয়ে সব এক্সামের জন্য কাজে আসবে। যেখানে আমরা অলরেডি 4টি ক্লাস করিয়ে নিয়েছি, যেখানে হাইকোর্ট অফ ইন্ডিয়া কভার করেছি এবং সুপ্রিম কোর্টের এটা হলো 2 নাম্বার ক্লাস। এর আগে আমরা সুপ্রিম কোর্টের একটি ক্লাস করিয়েছি, এটা হলো ক্লাস নাম্বার 2। যারা দেখোনি আমাদের প্লেলিস্ট বানানো আছে, প্লেলিস্টে ভিজিট করে অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, চলো এখানে আমরা আলোচনা করব। আমরা গত ক্লাসে বলেছিলাম যে আর্টিকেলের 124 থেকে 147 এর মধ্যে সুপ্রিম কোর্ট সম্বন্ধে মেনশন রয়েছে। এর মধ্যে সুপ্রিম কোর্টের জাজ অ্যাপয়েন্টমেন্ট, এস্টাবলিশমেন্ট, এভরিথিং, স্যালারি থেকে শুরু করে সবকিছু কভার করা রয়েছে। আমরা প্রথম ক্লাসে আর্টিকেল 124, 124A, 124(2), 124(3), 124 এবং 125 কভার করেছিলাম, এবং সঙ্গে তোমাদেরকে ওই আর্টিকেলগুলোর উপরে কোন কোন এমসিকিউ গুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বা প্রিভিয়াস ইয়ারগুলোতে এসেছে ওইগুলো কভার করেছিলাম। আজকের ক্লাসে আমরা আর্টিকেল 126, 127, 128, 129 কভার করব, এবং ওই আর্টিকেলগুলোর উপরে কোন কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে বা প্রিভিয়াস ইয়ারগুলোতে এসেছিল এমসিকিউ তোমাদেরকে ক্লাসের মাধ্যমে দিয়ে দেবো। অবশ্যই তোমরা এমসিকিউ গুলো নোট করে নেবে, এবং বিলিভ করো এই ক্লাসগুলো যদি তোমরা ভালো করে ফলো করো তাহলে সুপ্রিম কোর্ট, হাইকোর্টের উপরে যে কোনো কোশ্চেন আসুক, তুমি 100% আমি গ্যারান্টি দিতে পারবো তুমি আনসার করে আসতে পারবে। আর এমন কোনো এক্সাম থাকে না যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের উপরে কোশ্চেন থাকে না। ঠিক আছে, আপকামিং বিশেষ করে তোমরা যারা হাইকোর্টে বসছো তোমাদের জন্য তো একদম ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো আমরা শুরু করছি তাহলে আর্টিকেল। আচ্ছা, তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। সঠিক সময়ে সঠিক ইনফরমেশন, কর্মবার্তা তোমাদের কাছে পৌঁছে দেবে, এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, আপকামিং ত্রিপুরা হাইকোর্ট, গ্রুপ ডি, পিওন, এলডিসি, ড্রাইভার, কুক, ত্রিপুরা ইউনিভার্সিটি, এলডিসি, এমটিএস, আপকামিং জিআরবিটি2, টিপিএসসি কম্বাইন 3, রেলওয়ে, গ্রুপ ডি, রেলওয়ে, আরপিএফ, রেলওয়ে, এনটিবিসি, এসএসসি জিডি, এসএসসি, এমটিএস, ডেন্টাল কলেজ, আমাদের কাছে রয়েছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস। তোমরা যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে রয়েছে 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, ভালো রেসপন্স পাবে, একদম ফুল টপিক ওয়াইজ আমরা কভার করেছি। প্রিভিয়াস ইয়ারগুলোতে দেখতে পেয়েছো কর্মবার্তা অনলাইন নোটস কেমন সাকসেস পেয়েছে, ফিউচারে আরো বেটার থেকে বেটার হবে, এতটুকু আমাদের বিশ্বাস। ঠিক আছে, চলো প্রথম ক্লাসে আমরা কভার করেছি। তোমরা প্রথম ক্লাসটা যারা দেখোনি মাস্ট বি দেখে নেবে, নাহলে দ্বিতীয় ক্লাসটা তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে। ঠিক আছে, অসুবিধা হবে না, আমরা নিজের ভাষা যতটুকু আমার দ্বারা হয় আমি সহজ সরলভাবে বোঝাতে চেষ্টা করবো। ঠিক আছে, চলো তাহলে প্রথম ক্লাসে আমরা কভার করেছি 125 আর্টিকেল পর্যন্ত, যেখানে 125-এ কি ছিল, যেমন স্যালারি, হাইকোর্ট জাজদের স্যালারি রিলেটেড, পেনশন রিলেটেড এগুলো ছিল। ঠিক আছে না, চলো 126 আর্টিকেলে কি বলা হয়েছে দেখো। 126 আর্টিকেলে বলা হয়েছে অ্যাক্টিং চিফ জাস্টিস, প্রথমে আমাদেরকে আমি শর্ট ফর্মে নিয়ে এসেছি, তোমাদেরকে বুঝিয়ে দেবো, তোমরা বুঝতে চেষ্টা করবে। 126 আর্টিকেলে মেনশন রয়েছে কি, অ্যাক্টিং চিফ জাস্টিস। অ্যাক্টিং চিফ জাস্টিস কি এটা আমাদেরকে বুঝতে হবে। এখানে বলা হয়েছে অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট। ঠিক আছে, অ্যাক্টিং চিফ জাস্টিস বলতে বোঝানো হয়েছে কোনো চিফ জাস্টিসকে কিছুদিনের জন্য নিয়োগ করা, সুপ্রিম কোর্টের মধ্যে কিছুদিনের জন্য নিয়োগ করা। কোন কোন শর্তে নিয়োগ করা হতে পারে দেখো। নিয়োগ কে করবে, নিউ অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি নিয়োগ করবে। কোন কোন সিট ভ্যাকেন্ট, যদি সেই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের যে সিটটা সেটা যদি ভ্যাকেন্ট থাকে যে কোনো কারণে, হয়তোবা চিফ জাস্টিস মেয়াদ শেষ হয়ে গেছে, কিছুদিনের জন্য নিয়োগ করতে সময় লেগেছে, বা যে কোনো কারণে যদি সিটটা খালি থাকে, তাহলে অ্যাক্টিং চিফ জাস্টিস অ্যাপয়েন্ট করতে পারে বাই প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট কাছে পাওয়ার রয়েছে কিছুদিনের জন্য অ্যাক্টিং চিফ জাস্টিস নিযুক্ত করা যেতে পারে। সেকেন্ড হলো টেম্পোরারি অ্যাবসেন্ট। চিফ জাস্টিস যদি কিছুদিনের জন্য টেম্পোরারি অ্যাবসেন্ট থাকে, বা মনে করো কোনো বিদেশ গিয়েছে, বা সুপ্রিম কোর্টের বিশেষ কোনো কারণবশত বিদেশ গিয়েছে, বা সুপ্রিম কোর্টের বিশেষ কোনো কারণবশত অন্য জায়গায় গিয়ে এঙ্গেজড হয়ে গেছে আর্জেন্ট কাজে, তাহলে সুপ্রিম কোর্টের যে চিফ জাস্টিসের যে পোস্টটা সেটা কিছুদিনের জন্য অ্যাবসেন্ট রয়েছে, খালি রয়েছে, সেই অবস্থায় প্রেসিডেন্ট অ্যাক্টিং চিফ জাস্টিস নিয়োগ করতে পারে। ঠিক আছে, থার্ড রয়েছে আনএবল টু পারফর্ম হিজ ডিউটি, চিফ জাস্টিস যদি তার যে ডিউটি বা দায়িত্বের থেকে যদি আনএবল হয়,
হয়, মানে যদি চুকে যায়, আনএবল, সঠিক দায়িত্ব পালন করতে পারছে না, যদি প্রেসিডেন্টের কাছে মনে হয়, তাহলে কিন্তু সেই সময় অ্যাক্টিং চিফ জাস্টিসকে নিয়োগ করতে পারে। এমন বিশেষ কিছু কন্ডিশন দ্বারা অ্যাক্টিং চিফ জাস্টিস নিয়োগ করতে পারে প্রেসিডেন্ট। ঠিক আছে, তাহলে অ্যাক্টিং চিফ জাস্টিসটা কি বুঝতে পেরেছো? মানে মোটা কথা অ্যাক্টিং চিফ জাস্টিস হলো টেম্পোরারি চিফ জাস্টিস, কিছু দিনের জন্য, কিছু পিরিয়ডের জন্য, কিছু মাসের জন্য, নট পার্মানেন্ট। ঠিক আছে, তাহলে এটা আর্টিকেল 126 বলা রয়েছে। ওকে, চলো তারপর রয়েছে আর্টিকেল 127। এগুলোর উপরে কিন্তু ঘুরিয়ে ফিরে তোমাদের কোশ্চেন আসতে পারে, যদি তুমি ডিটেলসে বুঝে নাও নিজের ভাষা, তাহলে যে কোনোভাবে কোশ্চেন আসুক তুমি আনসার করতে পারবে। ঠিক আছে, চলো, আর ভেরি ইম্পর্টেন্ট টপিক আর্টিকেল 127। আর্টিকেল 127 কি বলা হয়েছে? অ্যাডহক জাজ। অ্যাডহক জাজ বলতে আমরা কি বুঝি? দেখো, অ্যাডহক জাজ সেশন, অ্যাডহক জাজ বলতে আমরা বুঝি যে কিছুদিন, মানে অ্যাডহক বলতে অ্যাডহক ভাবে নিয়োগ, মানে কোনো জাজকে অ্যাপয়েন্ট করা। ঠিক আছে, অ্যাপয়েন্ট কে করতে পারে? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অ্যাপয়েন্টেড বাই মানে হাইকোর্টের যে কোনো জাজকে বা কাউকে অ্যাডহক জাজ হিসাবে নিয়োগ করতে পারে। তখন এটা মনে রাখবে যে একম অফ জাজ, মানে জাজদের থেকে একটি কমিটি হবে এবং সেটা একটি মানে 10% অফ জাজের প্রয়োজন পড়বে। সাপোজ ধরো তোমাদেরকে আমি যদি বুঝাতে যাই, মানে ধরে নাও সুপ্রিম কোর্টে এমন একটা কিছু পিরিয়ডের জন্য একটা মানে হিউজ প্রেশার হয়ে গেছে, কাজের হিউজ প্রেশার, বা বিভিন্ন মানে কেস বা যে কোনো কিছু তৎক্ষণাৎ এসে পড়েছে হিউজ প্রেশার, তাহলে যে জাজরা রয়েছে ওদের দ্বারা এটা কাভার হচ্ছে না। ঠিক আছে, সেই কন্ডিশনে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার হাতে একটা পাওয়ার রয়েছে যে কোনো হাইকোর্টের জাজকে ওই অ্যাডহক জাজ হিসাবে ওই পিরিয়ডের জন্য মানে অ্যাপয়েন্ট করতে পারে বা নিয়োগ করতে পারে। ঠিক আছে, ওই মামলাটাকে বা যাই কিছু রয়েছে ওটাকে সলভ করে দেওয়ার জন্য কিছু অ্যাডহক জাজ নিয়োগ করতে পারে, অ্যাপয়েন্ট করতে পারে। এটা কার হাতে পাওয়ার রয়েছে? চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার হাতে পাওয়ার রয়েছে। ঠিক আছে, এটা হলো অ্যাডহক জাজ, এটা আর্টিকেল 127 মেনশন রয়েছে। বুঝতে পারছো তোমরা? আবার আমি বলে দিই, যদি মনে করো সুপ্রিম কোর্টে কোনো একটা কাজের আচানক কোনো একটা কাজের প্রেশার এসে পড়েছে, যে এই কাজটাকে তড়িঘড়ি সম্পূর্ণ করতেই হবে, তাহলে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার হাতে পাওয়ার রয়েছে যে অ্যাডহক জাজ নিয়োগ করার জন্য। তো কোথায় থেকে নিয়োগ করবে? বিভিন্ন যে হাইকোর্টের যে জাজরা রয়েছে তাদের থেকে কিছুদিনের জন্য, কিছু পিরিয়ডের জন্য অ্যাডহক জাজ সুপ্রিম কোর্টে নিয়োগ করতে পারবে। এটা হলো অ্যাডহক জাজ, এটার পাওয়ার চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার হাতেই রয়েছে। ঠিক আছে, যদি কোনো কাজের প্রেশার এসে পড়ে আচানক। ক্লিয়ার? চলো, তাহলে নেক্সট রয়েছে কি আর্টিকেল 128। আর্টিকেল 128 কি বলা হয়েছে? রিটায়ার্ড জাজের ব্যাপারে আর্টিকেল 128 বলা রয়েছে। তো চিফ জাস্টিস অফ ইন্ডিয়া রিকোয়েস্ট রিটায়ার্ড জাজ টু অ্যাক্ট অ্যাজ দ্য জাজ অফ সুপ্রিম কোর্ট ফর টেম্পোরারি পিরিয়ড। মানে ধরো তাছাড়া রয়েছে সুপ্রিম কোর্টের হাতে মনে করো আচানক কোনো আবারও সেম কোনো প্রেশার বা কোনো কাজের প্রেশার হয়েছে, সেই ক্ষেত্রে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া রিটায়ার যে জাজ, সুপ্রিম কোর্টের যে রিটায়ার্ড জাজ যারা রিটায়ার্ড হয়ে গেছে তাদেরকেও রিকোয়েস্ট করতে পারে যে স্যার বা কিছুদিনের জন্য আসুন সুপ্রিম কোর্টে, এসে ওই কাজগুলোকে মানে সমাপ্তি করে যান বা ওই কাজটিকে মানে সলভ করে যাওয়ার জন্য। ঠিক আছে, তাহলে এটাও প্রবিধান রয়েছে আর্টিকেল 128 এর মধ্যে। এটা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া রিকোয়েস্ট করতে পারে যে যারা চিফ জাস্টিস ছিলেন হাইকোর্টের রিটায়ার্ড হয়ে গেছেন তাদেরকে। ঠিক আছে, এটা আর্টিকেল 128 বলা রয়েছে। তোমাদের এইভাবে কোশ্চেন আসতে পারে যে রিটায়ার্ড জাজকে পুনর্নিয়োগ বা রিটায়ার্ড জাজকে পুনর্ভাবে মানে এগেন নিয়োগ করাটা আর্টিকেল কত নং আর্টিকেলে মেনশন রয়েছে? তাহলে আর্টিকেল 128। হ্যাঁ, ঘুরিয়ে ফিরে অনেক ধরনের কোশ্চেন আসতে পারে। যদি তুমি মেন মুদ্রা জিনিসটা তো বুঝেছো যে আর্টিকেল 128 কি রয়েছে, সুপ্রিম কোর্টের যে চিফ জাস্টিস যারা রিটায়ারমেন্ট হয়ে গেছে তাদেরকে আবার পুনর্নিয়োগ বা তাদেরকে কিছু পিরিয়ডের জন্য সুপ্রিম কোর্টে রিকোয়েস্ট করা যেতে পারে যে ওই কাজগুলো যখন কাজের প্রেশার আসবে ওই কাজগুলোকে মানে লিপ্টিয়ে দেওয়ার জন্য বা ওই কাজগুলোকে সলভ করার জন্য। ঠিক আছে, এটা আর্টিকেল 128 রয়েছে। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারছো মুদ্রা মানে নিজের ভাষায়? হ্যাঁ, চলো। ইয়েস, চলো তারপর রয়েছে কি আর্টিকেল 129। আর্টিকেল 129 কি বলা হয়েছে? আর্টিকেল 129 বলা হয়েছে কোড অফ রেকর্ড। মানে কোড অফ রেকর্ড, কোর্টের কাছে এই পাওয়ারটা রয়েছে যে দুটি পাওয়ার রয়েছে যে সুপ্রিম কোর্ট এক নম্বরে কি হয়েছে, অল দ্য জাজমেন্ট অ্যাক্ট অফ দ্য অ্যাক্ট সুপ্রিম কোর্ট আর রেকর্ডেড। মানে যে জাজমেন্টগুলো হয়েছে শুরু থেকে সুপ্রিম কোর্টের যে জাজমেন্টগুলো হয়েছে, যে টেস্টিমোনিয়ামগুলো, যা ইম্পর্টেন্ট নথিপত্রগুলো রয়েছে এগুলোকে রেকর্ড রাখা, এগুলোকে রেকর্ডেড রাখতে হবে। এটা সুপ্রিম কোর্টের কাছে পাওয়ার রয়েছে, সুপ্রিম কোর্টে এই পাওয়ারটা অ্যাপ্লাই করতে পারবে এগুলোকে রেকর্ড রাখা। হ্যাঁ, এবং সেকেন্ড রয়েছে ক্যান পানিশ ফর দ্য কন্টেম্পোরারি অফ
কোর্ট, ঠিক আছে, কন্টেম্পট অফ কোর্ট। কোর্টের যে মানে যদি মনে করো যে কেউ যদি মনে করে যে কোর্টের যে কাজের ক্ষেত্রে যদি কেউ বাধা সৃষ্টি করে, তাদেরকে কিন্তু সুপ্রিম কোর্ট পানিশমেন্ট দিতে পারে। এটাও সুপ্রিম কোর্টের কাছে পাওয়ার রয়েছে। সুপ্রিম কোর্টের মেন কথা, সুপ্রিম কোর্টের যে কাজ করছে, যে ডিসিশন দেওয়া হচ্ছে বিভিন্ন কেসে বা যে কোনো কিছুর মধ্যে যে সলভ করা হচ্ছে, এগুলোর ক্ষেত্রে যদি কেউ মানে কি বলবো, এগুলোর ক্ষেত্রে যদি কেউ কন্টেম্পট বা কেউ প্রেশার ডালে বা কেউ বাধা দেয়, তাহলে সুপ্রিম কোর্ট তাদেরকে পানিশমেন্ট করতে পারে। এটাও সুপ্রিম কোর্টের হাতে হাই পাওয়ার রয়েছে। এবং সুপ্রিম কোর্টের যা নথিপত্র রয়েছে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত সবগুলো রেকর্ডেড রাখা, এটাও সুপ্রিম কোর্টের হাতে পানিশ রয়েছে। সুপ্রিম কোর্ট এটাকে মানে রেকর্ডেড রাখতে পারে। এটা আর্টিকেল 129 মেনশন রয়েছে, ঠিক আছে। তাহলে আশা করি 126 যে অ্যাক্টিং চিফ জাস্টিস কি বুঝতে পেরেছো, 127 অ্যাডহক জাজ কি সেটা বুঝতে পেরেছো, 126 এর যে অ্যাক্টিং চিফ জাস্টিস কোন কোন ক্ষেত্রে এগুলোকে নিয়োগ করা যেতে পারে, কন্ডিশন কোন কন্ডিশনে, সেটাও বুঝতে পেরেছো। আর্টিকেল 128 রিটায়ার্ড জাজ ওদেরকে পুনর্নিয়োগ, এটাও বুঝতে পেরেছো। 129 কোর্ট অফ রেকর্ড, এটাও বুঝতে পেরেছো। আশা করি 126 থেকে 129 এর মধ্যে আর্টিকেলের মধ্যে যদি সুপ্রিম কোর্টের ব্যাপারে কোনো কোশ্চেন আসে, তোমরা মানে তোমাদের থেকে মিস হবে না, এতটুকু আমি মানে আমার বিশ্বাস, ঠিক আছে। চলো এখন আমরা কি করব, এখন আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করব যেগুলো প্রিভিয়াস ইয়ারগুলোতে এসেছে, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের সুপ্রিম কোর্টের 2 নাম্বার ক্লাস। নেক্সট ক্লাস আসবে সুপ্রিম কোর্টের 3 নাম্বার ক্লাস। সেখানে আমরা কি করব, আর্টিকেল 130 থেকে বাকি আর্টিকেলগুলো কভার করব। দেখো একটি ক্লাসে যদি সম্পূর্ণ আর্টিকেলগুলো কভার করা হয়, তাহলে একটা মানে হিবিজিবি লেগে যাবে, ঠিক না। সুতরাং আমি পার্ট বাই পার্ট করাচ্ছি, আমাদের হাতে সময় আছে, তোমরা বুঝতে চেষ্টা করো, একদম ডিটেলসে বুঝো, নিজের ভাষায় বুঝো, ঠিক আছে। চলো এখন আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করছি। হ্যাঁ, চলো এমসিকিউ গুলোর মধ্যে কি বলা হয়েছে দেখো। এমসিকিউ প্রথম কি, সুপ্রিম কোর্টের বিচারপতিরা নিযুক্ত হন। এখানে কি বলা হয়েছে, সুপ্রিম কোর্টের বিচারপতিরা, নট চিফ জাস্টিস। হ্যাঁ, যে বাকি যে বিচারপতি রয়েছে সুপ্রিম কোর্টের 1+33, এই 33 বিচারপতি যে নিযুক্ত হন, কিভাবে হন, তাহলে কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নাম্বার। কি বলা হয়েছে, প্রধান বিচারপতির সাথে আলোচনার ভিত্তিতে রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন। মানে প্রধান যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া রয়েছে, উনার সঙ্গে আলোচনা ক্রমে রাষ্ট্রপতি ওদেরকে নিয়োগ করে থাকেন। ক্লিয়ার, বুঝতে পারছো? আর চিফ জাস্টিস কিভাবে নিয়োগ হয়, চিফ জাস্টিস রাষ্ট্রপতি নিয়োগ করে থাকে, এটা তো তোমরা জানো, ঠিক না, রাষ্ট্রপতি নিয়োগ করে থাকে। বাট অন্যান্য যে বিচারপতি রয়েছে তাদেরকেও রাষ্ট্রপতি নিয়োগ করে, বাট প্রধান চিফ জাস্টিস সময় আলোচনা ক্রমে, ঠিক আছে। চলো আশা করি কোনো বুঝতে অসুবিধা নেই। 2 নাম্বার যে কোশ্চেনটা দেখো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট, কতবার কত এক্সামে এসেছে হিসাব নেই। কলেজিয়াম কি, হোয়াট ইজ দ্য কলেজিয়াম কি? দেখো কলেজিয়ামটা হলো কি, কলেজিয়াম হলো, প্রথমে একদম ইজি ভাষায় বুঝে নাও, বিচারপতি নিয়োগ পদ্ধতি। বিচারপতি যে এখন আমি বললাম না, বিচারপতি কিভাবে নিয়োগ হয়, রাষ্ট্রপতি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া মানে প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা ক্রমে বিচারপতিদেরকে নিয়োগ করে থাকেন। এই যে পদ্ধতিটা, সেটাই হলো কলেজিয়াম, মানে বিচারপতি নিয়োগ পদ্ধতি। ঠিক, ক্লিয়ার, বুঝতে পারছো? বাট তোমাদেরকে মনে করিয়ে দিই, এই কোশ্চেনটা তোমাদের আসে যে 1950 সাল থেকে 1993 সাল। 1950 সাল কেন বলছি, আমরা জানি 28 জানুয়ারি 1950 সালে সুপ্রিম কোর্ট এস্টাবলিশ হয়েছিল। ইয়েস, ওই এস্টাবলিশের সময় থেকে 1993 সাল পর্যন্ত বিচারপতি, 1993 সাল পর্যন্ত বিচারপতি কিভাবে নিয়োগ হতো জানো? তখন নিয়োগ হতো যে মন্ত্রী পরিষদ রয়েছে, মন্ত্রী পরিষদ বিচারকদের নাম সুপারিশ করতো কি রাষ্ট্রপতির কাছে। মন্ত্রী পরিষদ টোটালি, ওইখানে প্রধান বিচারপতির কোনো হাত ছিল না, ঠিক আছে। মন্ত্রী পরিষদ বিচারকদের নাম সুপারিশ করতো রাষ্ট্রপতির কাছে, এবং রাষ্ট্রপতি তাদেরকে নিয়োগ করতেন, ঠিক আছে। তারপরে কলেজিয়াম আসার পরে 1993 সাল থেকে এই বিচারপতিদের নিয়োগ হয়, মন্ত্রী পরিষদের কোনো হাত থাকে না, রাষ্ট্রপতি প্লাস চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। একদম ক্লিয়ার, নিজের ভাষা বুঝতে পারছো? ওকে, এটা হলো কলেজিয়াম। আশা করি ভুলবে না। যদি এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে আসে যে কলেজিয়াম কোন সাল থেকে কলেজিয়াম লাগু হয়েছিল, কোন সাল থেকে, 1993 সাল থেকে, ঠিক না? ওকে, চলো নেক্সট কোশ্চেনটা কি দেখো। 3 নাম্বার কোশ্চেন, সুপ্রিম কোর্টের বিচারপতি হতে হলে সংশ্লিষ্ট প্রার্থীকে যে কোনো হাইকোর্টের বিচারপতি হিসেবে কত বছরের অভিজ্ঞতা থাকতে হয়? যেটা আমি আগের ক্লাসে আমি করিয়ে দিয়েছি আর্টিকেলের মধ্যে, যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের এলিজিবিলিটি কোয়ালিফিকেশন কি লাগে, আমি ডিটেলস ক্লাস করিয়েছি। কি কি কোয়ালিফিকেশন লাগে তোমাদের,
প্রথমত তোমাদের কি লাগে, যে কোনো হাইকোর্টের বিচারপতি 5 বছর হিসাবে থাকতে হয়, এই 5 বছর। তাহলে এটার আনসার কি 5 বছর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনটা আমি তোমাদেরকে পড়িয়ে দিই, তারপরে ডিটেলস আমি বলছি। 2 নম্বর কোশ্চেন, সুপ্রিম কোর্টের বিচারপতি হতে হলো সংশ্লিষ্ট প্রার্থীকে যে কোনো হাইকোর্টের অ্যাডভোকেট হিসাবে কত বছরের অভিজ্ঞতা থাকতে হয়, অ্যাডভোকেট হিসাবে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হয়। তাহলে কোনো হাইকোর্টের বিচারপতি হিসাবে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হয় এবং কোনো হাইকোর্টের বিচারপতি হিসাবে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হয় যদি সুপ্রিম কোর্টের বিচারপতি হতে হয়। এটা হলো কোয়ালিফিকেশন, বুঝতে পারছো? তাছাড়া ফার্স্ট কোয়ালিফিকেশন হলো মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন, ভারতীয় নাগরিক হতে হবে এবং বয়স 65 এর নিচে হতে হবে। ক্লিয়ার? ফার্স্ট ক্রাইটেরিয়া কোয়ালিফিকেশনের মধ্যে। সেকেন্ড, কোনো হাইকোর্টের বিচারপতি হিসাবে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং কোনো হাইকোর্টের অথবা কোনো হাইকোর্টের বিচার অ্যাডভোকেট হিসাবে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা রাষ্ট্রপতির নজরে কোনো আইন বিশেষজ্ঞ হতে হবে। যদি মনে করে যে রাষ্ট্রপতি কোনো হাইকোর্টের বিচারপতির অভিজ্ঞতা নেই, অ্যাডভোকেটের অভিজ্ঞতা নেই, বাট রাষ্ট্রপতি যদি মনে হয় যে হ্যাঁ এই লোকটার মধ্যে বা এই বিচারকটার মধ্যে কি আছে যে আইন সম্বন্ধে মানে খুব ভালো জানে, তাহলেও কিন্তু ওনাকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে রাষ্ট্রপতি অ্যাপয়েন্টমেন্ট করতে পারে। ক্লিয়ার? একদম ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসে। হ্যাঁ, আশা করি তোমাদের আর মিস হবে না। চলো নেক্সট কি কোশ্চেন কি, সুপ্রিম কোর্ট গঠনের সময় সুপ্রিম কোর্টে কতজন বিচারপতি ছিল? ফার্স্ট সুপ্রিম কোর্ট কবে গঠন হয়েছিল? 28 জানুয়ারি 1950। যখন সুপ্রিম কোর্ট গঠন হয়েছিল তখন সুপ্রিম কোর্টের বিচারপতি ছিল কত? 7+1, মানে 7 হলো বিচারপতি, 1 হলো চিফ জাস্টিস, প্রধান বিচারপতি, মানে টোটাল 8 জন ছিল। পরবর্তী সময়ে ভারতবর্ষের লোক সংখ্যা বেড়েছে, সুপ্রিম কোর্টের কাজের প্রেসার বেড়েছে, সেই কাজের প্রেসারে দেখতে দেখতে তারপরে হয়েছিল 1+25, তারপরেও সেটাকে বাড়িয়ে 1+30 করা হয়েছিল। তারপরেও বর্তমানে 2016 সাল থেকে, কবে থেকে? 2016 সাল থেকে 1+33 = 34। তার মানে বর্তমানে সুপ্রিম কোর্টের জাজের সংখ্যা কত, বিচারপতিদের সংখ্যা কত? 34। এর মধ্যে একজন হলো চিফ জাস্টিস, বাকি 33 জন হলো জাজ, আদার জাজ, মানে বিচারপতি। ক্লিয়ার? 2016 সাল থেকে। আশা করি এখন পর্যন্ত ক্লাসে যেটুকু আমি ডিসকাস করেছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই, একদম নিজের ভাষা বুঝতে পেরেছো। যে কোনো এক্সাম এখান থেকে যদি ঘুরিয়ে ফিরে যে কোনো ভাবে তোমাদেরকে কোশ্চেন করা হবে, এতটুকু আমার বিশ্বাস তোমরা আনসার তোমরা করে আসতে পারবে। চলো নেক্সট ক্লাস আমাদের সুপ্রিম কোর্টের উপরে আরেকটি ক্লাস আসবে, তারপরে আমাদের ক্লাস কন্টিনিউ আমি চালাতে চেষ্টা করব বিভিন্ন টপিকের উপরে যেগুলো তোমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে তোমাদের ইম্পর্টেন্ট। কেন আমরা এই চ্যানেল ক্লাস এমন একটা হিউজ নিয়ে আসতে পারি না, আমি সময় পাই না, সেই কারণে যেটুকু মানে ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদেরকে আমি কভার করিয়ে দেব। তাছাড়া আমাদের চ্যানেলে মঙ্গল, বৃহস্পতি, শনি স্পেশালি টেটের জন্য, শুধু টেট না আদার যে কোনো এক্সামে তুমি বসতে যাচ্ছ না কেন, এই ক্লাসগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট ম্যাথ ক্লাস চলছে, অবশ্যই তোমরা অ্যাটেন্ড করবে। আর আমাদের থেকে যদি নোটগুলো নিয়ে পড়তে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। অলমোস্ট সব এক্সাম নোটস আমাদের কাছে রয়েছে, একদম বিলিভ করো ফুল কোয়ালিটি মেনটেন করেছি। যেটুকু আমাদের দ্বারা হয়েছে তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কভার করেছি। প্রিভিয়াস ইয়ারগুলোতে যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো ইনক্লুড করেছি, বাট সেপারেটলি না, মানে কভার করে দিয়েছি। যেগুলো এই পরীক্ষার জন্য তোমাদের ইম্পর্টেন্ট সবগুলো আমরা ভালো করে অ্যানালাইসিস করে কভার করেছি, যেটা আমরা কর্মবার্তা অনলাইন অলওয়েজ এইভাবে আমরা নোট রেডি করে থাকি। ভালো রেসপন্স পাবে, নিয়ে পড়তে পারো। তাছাড়া আমাদের দুটি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা জয়েন করেনি মাস্ট বি জয়েন করবে। আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে, ফলো করে দেবে। চলো নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।